1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে যেমন বাংলাদেশ ভোলেনি, 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরকে বাংলাদেশ কখনোই ভুলবে না। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে। প্রিয় সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আলোচনা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পূর্বাপর, জনগণের ত্যাগ এবং বর্তমানের করণীয় সহ নানা বিষয় সম্মানিত আলোচনা বিস্তারিত বক্তব্য বা তাদের মতামত উপস্থাপন করেছেন। আলোচকদের বক্তব্যে যে সকল বিষয় উঠে এসেছে সেসব বক্তব্য আমি পুনরুল্লেখ করতে চাই। তবে দেশ এবং জনগণের স্বার্থে যারা বিভিন্নভাবে আত্মত্যাগ করে তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি শুধু আমাদের কিছু আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে চাই। সংক্ষেপে, প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত অতিথিবৃন্দ, আরেকটি ঐতিহাসিক রক্তাক্ত অধ্যায় ছিল জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চেপে বসা ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। গুম, খুন, অপহরণ, নির্যাতন, নিপীড়নে হামলার শিকার হয়েছেন বহু মানুষ। ফ্যাসিবাদী শাসন ও শোষণ বিগত 1.5 দশকের গুম, খুন, অপহরণের তালিকা অনেক দীর্ঘ। শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির কমপক্ষে 422 জন সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, গার্মেন্টস কর্মী, নারী, শিশু এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজপথের রাজনৈতিক দলগুলো নেতাকর্মী সহ কমপক্ষে 1,500-এরও বেশি মানুষ শহীদ হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 30,000-এর মানুষ। এর মধ্যে চোখ কিংবা হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে 1,000-এরও বেশি মানুষ চিরতরে অন্ধ কিংবা উন্মুক্ত বরণ করেছে। মাত্র 36 দিনে 4 বছরের শিশু আব্দুল আহাদ, 6 বছরের শিশু রিয়াদ সহ কমপক্ষে 136 জনের বেশি শিশু শহীদ হয়েছে। এমন নৃশংস বর্বরতা ছিল অকল্পনীয়। সম্মানিত উপস্থিতি, 71-এর স্বাধীন বাংলাদেশ, 75-এর 7 নভেম্বরের আধিপত্য বিরোধী দাবিদার মুক্ত বাংলাদেশ, 90-এর স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং 2024-এর ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায় এভাবেই শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধের মতো হাজারো লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছেন, হতাহত হচ্ছেন আরো বহু। আমাদের প্রশ্ন, সকলের প্রশ্ন, মানুষ কি এভাবেই জীবন দিতে থাকতে পারে? এই মানুষগুলো কিন্তু কানাডার বেগম পাড়া অথবা মালয়েশিয়ার সেকেন্ড হোম কিংবা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দাবিতে কিন্তু আন্দোলন করেনি। তাদের দাবি ছিল রাষ্ট্র এবং সমাজের গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা। সম্মানিত অতিথিবৃন্দ, বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। আরো একবারের জন্য ভুল করা চলবে না। সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখ শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করার মধ্য দিয়েই
শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি দেশের জন্য 54 বছর কম সময় নয়। এই দীর্ঘ সময় জনগণের ত্যাগ, গৌরব, বিজয় আর নানা উত্থান পতনের ইতিহাস আমরা ভুলে যেতে চাই। তবে হয়তো অযথা বিতর্ক কিংবা কূটতর্কে লিপ্ত থেকে সময় ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি, আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। আমাদের এবারকার অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। সম্মানিত অতিথিবৃন্দ, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা উন্নত বিশ্বে এখন আর শুধুমাত্র এই কয়টি মানুষের মৌলিক চাহিদা কিংবা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত নয়। বিশ্বের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জননিরাপত্তা, জন অধিকার, বাক ও ব্যক্তি স্বাধীনতা, সম ও ন্যায্য অধিকার, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব। বর্তমানে বিশ্বে এই বিষয়গুলোকে কিন্তু আর অবহেলার সুযোগ নেই। গ্লোবালাইজেশনের বর্তমান সময় সবার সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত। জনগণ যাতে সকল সম্ভাবনাকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে এবং লাগাতে পারে, রাজনীতিবিদ হিসেবে আমাদের অন্যতম প্রধানতম কর্তব্য হচ্ছে বিশেষ করে দেশের তরুণ জনশক্তিকে বা জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে উপযুক্ত করে তুলতে হবে। একই সঙ্গে রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে এই জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে। এই জনসম্পদই মাধ্যমে উন্নত বিশ্বের সামনে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ।